এবার আমরা নজর রাখবো একেবারে উত্তরবঙ্গের শেষ জেলা মালদার দিকে। মালদায় কে এগিয়ে রয়েছে, কোন দল নীলবাড়ির লড়াইয়ে এগিয়ে যেতে চলেছে এবং কেই বা পিছিয়ে পড়বে, কোথায় হাড্ডাহাড্ডি লড়াই কার কার মধ্যে, তা জেনে নেব শোভনের থেকে। শোভন, মালদার সম্পর্কে যদি তুমি একটু জনগণকে। একদম নিবেদিতা, আমরা যদি মালদার দিকে নজর রাখি, মালদা জেলাতে বিধানসভা রয়েছে 12টি এবং 12টি বিধানসভার মধ্যে একটা টাফ ফাইট হতে চলেছে। কারণ আমরা যেমনটা জানি যে দেখো কোনো কোনো জায়গায় এআইটিসি এগিয়ে রয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, কোথাও বিজেপি রয়েছে, উত্তর মালদা দক্ষিণ মালদা মিলিয়ে। যেমন লোকসভার নিরিখে দক্ষিণ মালদাতে এগিয়ে রয়েছে যেমন কংগ্রেসের এমপি রয়েছে এবং উত্তর মালদাতে রয়েছে বিজেপির, এবং কংগ্রেসের কিন্তু শক্ত ঘাঁটি একেবারে। একদমই তাই, কারণ আমি ওই বিষয়টাতে আসছিলাম। মালদা মুর্শিদাবাদ মানে কংগ্রেসের ঘাঁটি এবং কংগ্রেসের এখানে বলা যেতেই পারে, কারণ মৌসুম নূর ঘুরে আসার পর, ফিরে আসার পর মুখেই জাস্ট একদমই তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা, এবং তাতে কিন্তু মালদা জেলার একটা মানে এই যে ফিরে আসার জন্য কংগ্রেসের একটা অক্সিজেন পেল কর্মীরা, এমনটা বারে বারে মনে করা হচ্ছে। এবং কংগ্রেসের তরফ থেকে মালতীপুর যে বিধানসভা, সেই বিধানসভা কেন্দ্রে যেহেতু মৌসুমকে দেওয়া হয়েছে, তাও আবার রহিম বক্সির বিরুদ্ধে। রহিম বক্সি যিনি কিনা একেবারে এআইটিসি অর্থাৎ তৃণমূলের একেবারে সভাপতি, জেলা সভাপতি, তার বিরুদ্ধে পুরো জেলাতে কিন্তু, জেলাতেই যদি দেখা যায় মালদা জেলাতে কিন্তু কংগ্রেসের একটা প্রভাব পড়তে চলেছে এই মৌসুম। আমি তোমাকে পরপর বিধানসভা গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদা, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর এবং এই যে 12টি সেই 12টি সিট তোমাকে একটু জানাবো। 2021-এ হাবিবপুরে যেমন জয়ী হয়েছিল বিজেপি, কিন্তু এবার কি হবে সে নিয়ে কিন্তু একটা যেমন একটা জল্পনা সকলের মধ্যেই ছিল। তাহলে কি হতে চলেছে এবার মালদা জেলায় সে হাবিবপুরে, আমি তোমাকে জানানোর চেষ্টা করবো। কারণ হাবিবপুর থেকে বিজেপির একটা শক্ত ঘাঁটি বরাবরই ছিল। দক্ষিণ মালদা যেহেতু পড়ছে, দক্ষিণ মালদাতে এমপিও রয়েছে এবং সেক্ষেত্রে এবার হাবিবপুর থেকে সভাতে বিজেপি হাই চান্স রয়েছে হাবিবপুর থেকে জয় হওয়ার। এবং ঠিক সেরকম ভাবে 21-এ বিজেপি থেকে গাজলে থেকে বিজেপি জয়, এবং ঠিক সেই একই রকম চাঁচলে কিন্তু বিজেপির এবারে হাই চান্স রয়েছে। শুধু তাই নয়, চাঁচলের ক্ষেত্রেও সেই একই আমরা দেখতে পাচ্ছি। আইটিসির গত 21-এ আমরা দেখেছিলাম যে তৃণমূলের তরফ থেকে জয়যুক্ত হয়েছে এবং সেখান থেকে তৃণমূলের বিধায়ক হয়। এবং কিন্তু এবারে চাঁচলে কিন্তু এআইটিসি আবারও জিততে পারে, একটা সম্ভাবনা রয়েছে। এআইটিসি থেকে আমরা জানি চাঁচলে প্রার্থী করা হয়েছে আইপিএস প্রসূন ব্যানার্জিকে, তাকে করা হয়েছে। ফলে একটা চাঁচলেও সম্ভাবনা রয়েছে এআইটিসির জেতার। হরিশ্চন্দ্র যদি আমি নজর রাখি, হরিশ্চন্দ্র কিন্তু এআইটিসির একজন বিগতবার যিনি বিজেপি ক্যান্ডিডেট ছিলেন মতিবুর রহমান, তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। তাকে আবার এআইটিসি থেকে কিন্তু করা হয়েছে একবারে যেমনটা দেখা যাচ্ছে 21-এর নির্বাচনে, কিন্তু সেখানে তাজমুল হোসেন যিনি প্রতিমন্ত্রী ছিল তাকে বাদ দিয়ে করা হয়েছে। ফলে এখানে একটা রয়েছে হরিশ্চন্দ্র কাটাকাটি বা মানে একটা লবির বিষয় রয়েছে। শুধু তাই, এই হরিশ্চন্দ্রপুর বিধানসভাতে আইএনসি মানে জাতীয় কংগ্রেসের একটা সম্ভাবনা রয়েছে। এখানে যে মোস্তাক আলমকে দেওয়া হয়েছে, মোস্তাক আলমের একটা ভোট ব্যাংক, নিজস্ব পকেট ভোট রয়েছে এবং এখানে একটা কাটাকাটির সম্ভাবনা। তাজমুল হোসেনের আমরা ওই এলাকাতে একটা দল এবং তাজমুল হোসেনের একটা আলাদা লবি রয়েছে, সেখানে এগেনস্ট ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে জোর টক্কর হবে। বিজেপি এখানে ফ্যাক্টর নয়, এখানে ফ্যাক্টর বলা যেতে পারে আইএনসি এবং ফ্যাক্টর হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। পুরের দিকেও যদি আমরা নজর রাখি, রহিম বক্সি আগে ছিল এবং মালতীপুর বিধানসভাতে এবারের যে ক্যান্ডিডেট হচ্ছে রহিম বক্সি, অন্যদিকে মৌসুম নূর, এবং মৌসুম নূরের দিক কিন্তু হয়েছে। অনেক কংগ্রেস কর্মী তারা বারে বারে আমাদের সামনে দাবি করছিল যে আমাদের ভালো ফেস নেই, ভালো প্রার্থী নেই, আমরা ভোট দেবো কাকে। সেই জায়গায় মৌসুম নূর আসাতে একটা বড় অক্সিজেন পাওয়া যেমন, এবং সেখানে দাঁড়িয়ে অন্যান্য রাজনৈতিক দিচ্ছে কিন্তু আবারও কংগ্রেস। ফলে মালদাতে যেমন শক্ত ঘাঁটি ছিল কংগ্রেসের, কোথাও গিয়ে মৌসুম মনে হচ্ছে শক্ত ঘাঁটি আবার গনি খানের পরিবারের অন্য কোথাও চলে যাওয়া, সেটা ওখানকার মানুষ তো সেভাবে হয়তো নেয়নি, কিন্তু এবারে ফিরে আসাতে সেই জায়গাটা অনেকটা বোধহয় প্রলেপ পড়েছে আর কি। ঠিক তাই একেবারে। কারণ গনি খান পরিবারের উপর একটা ইমোশন ওই এলাকার মানুষজনের রয়েছে এবং তার জন্য ওই মালতীপুর বিধানসভা, সুজাপুর বিধানসভা, যেগুলোতে গনি খান পরিবার রয়েছে। পুরের পরে যদি আমি রতুয়াতে গতবারে সমর মুখার্জি ছিল, এবারও তৃণমূলের তরফ থেকে সমর মুখার্জিকে ক্যান্ডিডেট করা হয়েছে। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম ভাবে কিন্তু বিজেপির প্রার্থী
যাকে করা হয়েছে অভিষেক সিংহানিয়াকে, ঠিক সেরকমভাবে কংগ্রেসের তরফ থেকেও করা হয়েছে রতুয়া থেকে। ঠিক এই যে একটা ফ্যাক্টর রয়েছে, রতুয়া থেকেও কিন্তু এআইটিসি গতবারে জয়যুক্ত হয়েছিল, কিন্তু এবারে চান্স রয়েছে, কিন্তু হাই চান্স বিজেপির তরফ থেকে একটা রয়েছে। আমি রতুয়া তোমাকে বলবো, যেমন সেখানে কে কংগ্রেসের তরফ থেকে কে জিততে পারে, কংগ্রেসের তরফ থেকে একটা জয়যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মানিকচকের দিকে আমি নজর রাখবো। রতুয়ার পরে মানিকচকে কবিতা মণ্ডল, তিনি তাকে এবারে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে, এবং গৌরচন্দ্র মণ্ডলকে তাকে প্রার্থী বিজেপির তরফ থেকে, এবং সিপিআই তরফ থেকে দেবজ্যোতি সিনহাকে করা হয়েছিল। কিন্তু মানিকচকের রেজাল্ট বলছে যে এবারে 26শে বিধানসভা নির্বাচনে বিজেপি আবার জিততে চলেছে, সেখানে এআইটিসি কিন্তু পরাজিত হতে পারে। আমাদের সমীক্ষা অনুযায়ী বলছে বিজেপি মালদা বিধানসভা বলে, সেক্ষেত্রে বিজেপিরই একটা দুর্গ ছিল, বিজেপিরই ঘাঁটি ছিল 21শে, আবার 21শে কিন্তু মালদা জেলার মধ্যে মালদা বিধানসভায় 26শো সম্ভাবনা রয়েছে। মোথাবাড়ি একটা আমরা দেখেছিলাম গত বছর থেকে একটা চর্চার, সেখানে আমরা দেখেছিলাম ধর্মীয় একটি কারণবশত একটা উত্তেজনা তৈরি হয়, দুই ধর্মের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়। ফলে জায়গাটিতে সেখানেও তো সম্প্রদায়ের একেবারে রাজ্যের মন্ত্রী ছিলেন, সেখানে সাবিনা ইয়াসমিনকে দেওয়া ছিল, সেই জায়গা থেকে সাবিনা ইয়াসমিনকে সরিয়ে মোথাবাড়ি থেকে তাকে সরিয়ে সুজাপুরে দেওয়া হয়েছে, এবং মোথাবাড়ি থেকে দেওয়া হয়েছে এমডি নজরুল ইসলামকে। এবং সেক্ষেত্রে মোথাবাড়িতে যেমনটা বললাম একটা রয়েছে, ঠিক সেরকম ভাবে আইএনসি ক্ষোভ ছিল সেখানে, ওই জন্য ঠিক কারণ ওখানে বেশ কিছু সমস্যা ছিল, গার্লস কলেজ থেকে শুরু করে সেখানে জনদের জন্য বেশ কিছু আর্সেনিক, মানে সাবিনাকে দিলে বোধহয় সেই সিটটা থাকতো না, তৃণমূল সেটাই মনে করছিল, তো সেই জন্যই পাল্টে ক্যান্ডিডেট অন্য করতে বাধ্য হয়েছে, কারণ বেশ কিছু দাবি দাবা ছিল, সেই দাবি দাবা পূরণ হয়নি। এবং সেই জন্য কিন্তু একটা সম্ভাবনা, যেমনটা তোমাকে আমি বলছিলাম এতক্ষণ, যে এই মোথাবাড়ি সিটটা কিন্তু একটা টাফ সিট। ওই সিটটাতে যেমন কংগ্রেস রয়েছে করা হয়েছে, ওখানে ভাবে মিমের একটা মানে সাধারণ একটা ভোট ব্যাংক রয়েছে, আইএসএফ রয়েছে, কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, মানে প্রত্যেকটি রাজনৈতিক দল যেন মোথাবাড়িতে রয়েছে। ফলে মোথাবাড়ি একটা যেমন ভোট কাটাকাটির বিষয় রয়েছে, সেরকম ভাবে একটা রাজনৈতিক একটা বিষয় রয়েছে। ভোট কাটাকাটিতে কে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে? যেমনটা মনে হচ্ছে খুব টাফ, মানে মোথাবাড়ি টাফ সিট মালদার ক্ষেত্রে। এআইটিসি 21শে এগিয়েছিল, কিন্তু 26শে কংগ্রেসের একটা চান্স রয়েছে সায়েম চৌধুরী আমরা দেখেছি, তার যেমন একটা চান্স আছে, ঠিক সেরকম ভাবে মিম আইএসএফেরও কিন্তু চান্স ফিরিয়ে দেওয়ার মতো নয়। তবে সব থেকে বেশি চান্স যদি বলি বিজেপির এখানে নেই, এখানে কংগ্রেসের চান্স একদম খুব বেশি রয়েছে। কারণ মোথাবাড়ির পরের বিধানসভায় হচ্ছে সুজাপুর আমরা জানি গনি খান চৌধুরী নিজে দাঁড়িয়েছিলেন, সুজাপুরের মানে ওই জায়গা আমরা ঈশা খা চৌধুরী নিজে দাঁড়িয়েছিলেন। ফলে ওই জায়গাগুলি একেবারে গনি খান পরিবারের বিধানসভা নিজেদের ঘরোয়া, মানে নিজেদের ঘরানা চলে আর কি। তো সেই জায়গা থেকে সুজাপুর থেকে এবারে টিকিট একদিকে সাবিনা ইয়াসমিন তরফে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি কংগ্রেসের প্রার্থী একজনকে করা হয়েছে, তিনি কিন্তু যথেষ্ট স্ট্রং ক্যান্ডিডেট একজন। তো ওখানে বোধহয় সিপিএম দেয়নি, ওটা আইএসএফ দি একেবারে। ফলে জায়গাতেও কিন্তু এই যে মোথাবাড়ি সুজাপুর, এই জায়গাটা ভোটের একটা বিশাল মানে মার্জিন যে খুব বেশি হবে, কিন্তু একটা ফাইট টক্কর ভীষণ ভাবে। ফলে এই থেকেও কিন্তু এবারে আইএনসি অর্থাৎ কংগ্রেস বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। বৈষ্ণবনগরের দিকে যদি নজর রাখি, বৈষ্ণবনগর এআইটিসি ছিল, এবং সেই জায়গায় এবারে চান্স কিন্তু বৈষ্ণবনগর থেকে বিজেপির দিকে রয়েছে। কারণ বৈষ্ণব আমি নজর রাখি, সেখানে 50-50 হিন্দু মুসলিম পার্সেন্টেজ রয়েছে। ফলে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, হিন্দু ভোট একদিকে কনসোলেট হচ্ছে, একদিকে মুসলিম ভোট হচ্ছে, এবং সেই ক্ষেত্রে যদি নিরিখে দেখ, ফলে কিন্তু একেবারে বিজেপির দিকে হাওয়া রয়েছে। কারণ চন্দনা সরকার গতবারের এমএলএ ছিলেন, বিধায়ক, বর্তমানে তাকে আবারও দেওয়া হয়েছে। এবারে কিন্তু রাজু কর্মকারকে বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে, এবং আরএসপির তরফ থেকে দেওয়া হয়েছে ধুন বেবি সাহাকে দেওয়া হয়েছে। এবং দাঁড়িয়ে এবারে কিন্তু এখানে বৈষ্ণবনগরের চান্স হাওয়া খুবই ভালো বিজেপির জন্য। ফলে রাজু কর্মকার কিন্তু বৈষ্ণবনগর থেকে জয়যুক্ত হচ্ছে। ফলে যে সিটগুলি আমি বললাম, এই যে 12টা মালদায় একেবারে 12টা সিট, 12টার মধ্যে বেশিরভাগ আমি বলি হাবিবপুর, গাজল বিজেপি
রয়েছে, আইএনসির চান্স রয়েছে, হরিশ্চন্দ্রপুর থেকে কংগ্রেসের চান্স যেটা বলছি, কংগ্রেস মালতীপুর, রতুয়া, এগুলি কংগ্রেস জেতার সম্ভাবনা রয়েছে, মোথাবাড়ি রয়েছে, সুজাপুর রয়েছে, অর্থাৎ 5টি এখানে কংগ্রেস পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিজেপির সম্ভাবনা 3টি রয়েছে, হাবিবপুর, বৈষ্ণবনগর, গাজল, এবং যদি আমি তৃণমূল কংগ্রেসের দিকে নজর রাখি, শুরু করে হরিশ্চন্দ্রপুর, এই 2টি সিট কিন্তু কংগ্রেসের তরফ থেকে বেরিয়ে তৃণমূলের দিকে কিন্তু ঝুঁকতে পারে, এমনটা কিন্তু পুরো মালদা জুড়ে সার্ভেতে একদম মানে যেরকম মনে করা হচ্ছে যে মালদায় মানে গনি খানের পরিবারের একটা চলে, প্রভাব চলে, সেটাই কিন্তু বজায় রাখতে চলেছে মনে হচ্ছে এবারে কংগ্রেস। ওখান থেকে 5টা সিট এখন মানে জনমত সমীক্ষায় উঠে এসেছে, একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। বিজেপি কিছুটা ব্যালেন্স দিচ্ছে, বিজেপি কিছুটা হলে ব্যালেন্স দিচ্ছে। আইএনটিইউসি যেমনটা রয়েছে, যে ক্ষমা এআইটিসি, তারা কিন্তু একেবারে ভয়ে চাপে থাকছে কিছুটা হলে মালদা জেলাতে, এবং কংগ্রেসের আবার ঘরবাক্সি হতে চলেছে মালদা জেলাতে। একদম একদম। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।